আমরা যাদেরকে নিয়ে খুব চিন্তিত এই মুহূর্তে তারা হচ্ছে 27 লক্ষ মানুষ। 27 লক্ষ মানুষের অর্ধেক মানুষ যে ভোট দিতে পারছে না, আর বাকি যারা থাকলো দক্ষিণবঙ্গের, তারাও কি পারবে? খুব সন্দেহজনক। ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি পারবে না সেটুকুও জানবার অধিকার তাদের নেই। তাদেরকে ঝুঁকতে দেওয়া না, চলে এলো। আমার আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশনের এখানে এক্ষেত্রে করণীয় কি ছিল বলে আপনার মনে হয়? অতএব শুদ্ধ ভোটার তালিকার জন্যই এসআইআর তৈরি করা হচ্ছিল, সেইটা কতটা করা যায়? বাংলাদেশের মানুষকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ডাইভার্সন, বাঙালিকে বাঙালির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া, তাহলে এটা সম্পূর্ণ এসআইআর বিরোধী একটা কাজ হচ্ছে, যাকে এসআইআর এর নামে হচ্ছে। যেখানে যেখানে বিজেপি খুব অল্প মার্জিনে জিতেছে বা হেরেছে, বিশেষ করে সেই সমস্ত জায়গায় এই এই প্রক্রিয়াতে বেশি মানুষের নাম বাদ গেছে। এর ব্যালট বক্সে কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছি যাকে আমাদের বলা যায় শিওরে ভোট। আর কয়েক ঘন্টা পরেই আমাদের প্রত্যেককেই ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে যেতে হবে। এর মধ্যেই যারা বয়স্ক লোক তারা ভোট দিতে শুরু করেছেন, তাদের বাড়িতে বাড়িতে ভোট কর্মীরা যাচ্ছেন। কিন্তু ভোটের যে অবস্থাটা আমরা দেখতে পেলাম এই গত কয়েক মাস ধরে, দীর্ঘ আইনি লড়াই, কখনো রাস্তায় লড়াই, কখনো নানা রকম চাপানুতোর সংবাদপত্রে, তাতে পুরো পরিস্থিতিটা এখন কি দাঁড়ালো এবং কত মানুষ শেষ পর্যন্ত ভোটাধিকার হারাচ্ছেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা একে একে আজকে একটা আলোচনা করতে চলেছি। এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রাক্তন সাংবাদিক এবং বিশিষ্ট প্রাবন্ধিক সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় বাবু, প্রথমেই আজকে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমরা এতদিন ধরে নানা রকম প্রক্রিয়া দেখলাম, কখনো সুপ্রিম কোর্টে, কখনো আমরা অনুষ্ঠানত সেগুলো করলাম, আপনিও তার মধ্যে অনেকটা বিশ্লেষণ করেছেন। কিন্তু এখন যখন একদম শেষ পর্যায়ে, আমরা এই শেষ পর্যায়ে কি দেখতে পাচ্ছি, এই বিষয়টা যদি আপনি এখান থেকে শুরু করেন, সঞ্জয় বাবু। আমরা যাদেরকে নিয়ে খুব চিন্তিত এই মুহূর্তে তারা হচ্ছে 27 লক্ষ মানুষ। অর্থাৎ যাদের 27 লক্ষ ভোটার, যারা পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে কি পারবে না এই দুশ্চিন্তা রাত্রি যাপন করছে আজকেও। কিন্তু কালকে সকালবেলায় তার অর্ধেক, প্রায় 13-14 লক্ষ জনের ভোট দেওয়ার মতন একটা সময় এসে যাচ্ছে। তার কারণ পরশু দিনই, কাল বাদে পরশু উত্তরবঙ্গে প্রথম পর্যায়ে আমাদের ভোট হচ্ছে যে জেলাগুলিতে। সেখানে এই 27 লক্ষের মধ্যে প্রায় অর্ধেকের ভোট ধরে নেওয়া যেতে পারে হওয়ার কথা। তাহলে আজকে রাত্রিবেলায় দাঁড়িয়ে এই অবস্থায় যখন আমি আপনার সাথে কথা বলছি, তখন তারা জানে না মানে কি, ভোট মেশিনারিতে গোটা ব্যাপারটাই তাদের কাছে সকলেই জানে না। কারণ এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে তাদের কাছ থেকে তাদের কোনো সওয়ালই হয়নি, তারা কোনো হিয়ারিং করতে পারেনি, ট্রাইব্যুনালে তারা অ্যাপিয়ার করতে পারেনি। কেন পারেনি? 13 দিন আগের থেকে ট্রাইব্যুনাল তৈরি হলেও ট্রাইব্যুনাল নাকি তৈরি হয়ে উঠতে পারেনি তাদেরকে তাদের কথা শোনার জন্য। এবার আরেকটি সূত্রে খবর আছে, সংবাদপত্র পাওয়া একটি সংবাদপত্র থেকে, যে দৈনিক নাকি যেটুকু হচ্ছে সেটা 10 জনকে নিয়ে সুরাহা হচ্ছে, অর্থাৎ 10 জনের মীমাংসা হচ্ছে। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আগামী কালকে যদি, যখন আমাদের মানে বুথে বুথে বিভিন্ন ভোটিং টিম বেরিয়ে যাবে, পোলিং টিম, তাদের হাতে তো কোনো লিস্ট তুলে দেওয়া যাচ্ছে না। কথা ছিল যে সাপ্লিমেন্টারি লিস্ট দেবে এই ট্রাইব্যুনালের পক্ষ থেকে, এবং সেগুলো প্রিন্ট করে তাদেরকে বিভিন্ন বুথে ভোট দেওয়ার ব্যবস্থা হবে। তা আগামীকাল যখন পোলিং টিম বিভিন্ন বুথের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, তারা পরশুদিনকে যখন ভোট দিতে যাবে, যথারীতি এর মধ্যে আগামীকাল বিকেলবেলা 4টের সময় যদিও বা কিছু করা যায়, কি হবে জানি না, খুব অস্পষ্ট ব্যাপার। না না, কোনো আজকে ধরে নেওয়া যেতে পারে, ধরে ধরে নেওয়া যেতে পারে যে এই মানুষগুলো আগামী মানে যাদের ভোট দুদিনের মধ্যে, তারা কিন্তু ভোট দিতে পারছে না। না, তার মানে হ্যাঁ, বলুন। আজকে তো লিস্ট ফ্রিজ করে দেবে, মানে দুদিন আগে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, দুদিন আগে 23 তারিখের দুদিন আগে, মানে আজ রাত 12টার মধ্যেই এই বিষয়টা শেষ হয়ে যাওয়ার কথা। একদম একদম। এবং হলো না, আলটিমেটলি হলো না, কারণ এই মানুষগুলোর বিচার পেল না। বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে, সে তো অনেক পরের কথা, বাণী বেরোলে, কিন্তু বিচারই হলো না।
এবং সেই মানে জয়মাল্য বাগচির কথা, এবারের ভোট না দেয়া মানে যে কোনোদিন ভোট দিতে পারবে না তা তো নয়। অতএব ওই কথাটা ধরে এগিয়ে থাকতে মানে বাঁচতে হবে যতকাল সেই আশায় বাঁচে চাষার মতন। কবে তারা ভোট দিতে পারবে কেউ জানে না। কিন্তু এখানে একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের 27 লক্ষ মানুষের অর্ধেক মানুষ যে ভোট দিতে পারছে না, আর বাকি যারা থাকলো দক্ষিণবঙ্গের, তারাও কি পারবে? খুব সন্দেহজনক। তার কারণ, সন্দেহ শব্দটা ব্যবহার করছি আজকে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে 106 জন রীতিমতন মেনশন করে মামলা করে রায় অর্ডার নিয়ে এসেও জোকাতে ট্রাইব্যুনালের অফিসে ঢুকতে পারেনি। তাদেরকে সিআরপিএফ আটকে দেয়, এবং এমনকি তারা যখন বলেছিল ঠিক আছে আমরা ঢুকবো না, আমাদের কাগজগুলো জমা দিতে চাই যাতে আমাদের বিচারটা হয়, তারা কাগজটাও নিতে চায়নি। এবং এটা কিন্তু আজকে এই তারা যেটা জানিয়েছে সেটা ভাইরাল হয়ে গেছে অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং ব্যাপারটা সংবাদপত্র কালকে হয়তো জানা যাবে। এবং এই ব্যাপারটা কিন্তু আমরা যে জানতে পারছি, এইটা পরিষ্কার যে এ ব্যাপারে সিইও বলছে যে আমাদের কিছু করার নেই, ব্যাপারটা জুডিশিয়ারির ব্যাপার। আর জুডিশিয়ারি বলছে আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি, ট্রাইব্যুনালকে সময় দিতে হবে। ট্রাইব্যুনাল কাছে গেলে দরজা বন্ধ করে দিচ্ছে সিআরপিএফ। তো এই মানুষগুলো ভারতবর্ষের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি পারবে না সেটুকুও জানবার মানে অধিকার তাদের নেই। তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, চলে এলো। তাদের কাগজটা দিতে গেল, কেউ নেবে না বলে সরিয়ে দেওয়া হলো। এটা কি ভারতবর্ষে এটার কি মৌলিক অধিকার? সংবিধানের মৌলিক অধিকারের এই পরিণতি? আজকে এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন আপনার চ্যানেলের মধ্যে দিয়ে জুডিশিয়ারির কাছে আমি রাখছি, এবং আপনি সকলের আমার কাছে। প্রশ্ন শুনতে পাচ্ছেন? আপনাকে আমি যেটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, বলুন। তো আমার আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশনের এখানে এক্ষেত্রে করণীয় কি ছিল বলে আপনার মনে হয়? নির্বাচন কমিশন তো ব্যাপারটা বলেই দিয়েছে যে আমাদের কাছ থেকে গোটা ব্যাপারটা জুডিশিয়ারি দেখছে, অর্থাৎ বিচার ব্যবস্থা দেখছে। তাদের বিচারকরা রায় দিয়েছে 27 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি বিচার টিচার করে 27 লক্ষ ডিসপুটেড। আর এই ডিসপুটেডটা ডিলিটেড হয়ে যাবে ফর এভার কি না, সেটা নির্ভর করবে ওই ট্রাইব্যুনালের রায়ের উপর। অর্থাৎ রায়ের উপর নির্ভর করে আমরা চলবো, অর্থাৎ আমার কোনো দায় নেই। ঠিক আছে, নির্বাচন তাহলে কমিশন দায় নিয়ে সেক্ষেত্রে গেছে। সেক্ষেত্রে তারা দায় চাপাচ্ছে বিচার বিভাগের উপরে। তাহলে এক্ষেত্রে বিচার রাইট। বিভাগের কি করা করা উচিত ছিল? বিচার বিভাগ বলছে যে আমি ট্রাইব্যুনাল তৈরি করে দিচ্ছি, তাকে সময় দিতে হবে, এত তাদের কিছু করা সম্ভব না। তার তাহলে মানে পুরো ব্যাপার, অ্যাকচুয়ালি হ্যাঁ, হ্যাঁ, পুরো অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনি একটা যদি গোলক ধাঁধার মধ্যে রয়ে গেল মানুষ। হ্যাঁ ধাঁধা কিন্তু কাটিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু ভারতবর্ষের আইনে আছে। কেউ যদি চোখ বন্ধ করে ধাঁধার মতন করে হাত দিয়ে ঘুরে বেড়ায়, মানে অন্ধকার হয়ে বা অন্ধের মতন, তাহলে যে আপনার চোখ থাকতে হবে, চোখ বন্ধ করে থাকলে তো কিছু করার নেই। কারণ আইনে আমি পরিষ্কার বলে দিচ্ছি, 1950 সালের জনপ্রতিনিধি আইনের 23 3 নম্বর ধারা, আর সরি 23 3 নম্বর ধারা, আপনি দেখবেন 23 3 নম্বর ধারা কি লেখা আছে। এসআইআর করতে করতে যদি এসআইআর এর প্রক্রিয়ায় কিছু মানুষের কাজ আটকে যায়, কোনো না কোনো ভাবে তারা ভোট দিতে পারবে কি পারবে না এই সংশয় থাকে, তাহলে পুরনো তালিকায় ভোট হবে, লেখা আছে। আজকেই তো এটা যখন এই অবস্থা, আগামীকালই তো সুমোটো সুপ্রিম কোর্ট সবকিছু জানবার পর ঘোষণা করতেই পারে যে পুরনো এই ধারার এই তালিকা অনুযায়ী, মানে এই 1950 সালের জনপ্রতিনিধি আইনের 23 3 নম্বর ধারা অনুযায়ী, তাহলে যে পুরনো তালিকায় পশ্চিমবঙ্গে ভোট হবে, হয়ে গেল। তাহলে নির্বাচন সংগ্রামের কিছু, নির্বাচন কমিশনের কিছুই করার নেই। মানে আপনি সেক্ষেত্রে বলছেন যারা বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রে পুরনো তালিকা আহ, ব্যবহার করা হবে, আর বাকিরা যারা রয়েছে তারা নতুন তালিকায়, করতেই পারে, এবং তারা একদম বিচারাধীনই থাকবে, তারা এই ভোটটা দিতে পারবেন। যেমন দিতে পারে। একজন সুপ্রিম কোর্টের একজন মহামান্য বিচারপতি বলেছেন যে এই ভোটটা দিতে না পারলেই তার ভোটাধিকার চলে যাবে, তার কোনো মানে নেই। তাহলে সেক্ষেত্রে এভাবেও বলা যেতে পারে বিষয়টাকে, যে এক্ষেত্রে এবারে ভোট দেওয়ার পরেও তার যে ভোটাধিকার থাকবে তার কোনো গ্যারান্টি নেই। যদি তিনি যোগ্য হন তাহলে তিনি ভোটার হিসেবে এর পরে আবার ফিরে আসবেন স্থায়ীভাবে। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে এরা তো ম্যাক্সিমাম সব ম্যাপড ভোটার। অর্থাৎ পশ্চিম পশ্চিমবঙ্গে এসআইআর করবার সময় যে ভিত্তিবর্ষ ধরা হয়েছিল যে 2002 সালে যাদের নাম আছে তারা ভোট দিতে পারবে, তাদের কিছু দেখাতে হবে না।
তো এই যে 27 লক্ষ মানুষের মধ্যে 27 লক্ষরই তো তারা তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এ পর্যন্ত এসেছিল কেন? তারা তো ম্যাপ ভোটার ছিল বলে। তাহলে তার মানে কি তারা ভোট দিতে পেরেছিল? তাহলে পুরনো তালিকা তাদের নাম আছে, তো তাদের নাম দিতে তাদের দেওয়া হবে না কেন? হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রথম থেকে আমরা এসআইআর প্রক্রিয়ায় যেটা নির্বাচন কমিশন বলেছিল যে একটা শুদ্ধ ভোটার তালিকা তারা তৈরি করে মানুষের কাছে দেবে, এবং শুদ্ধ ভোটার তালিকা এটা নিয়ে কারোর কোনো আপত্তি ছিল না, কারণ কেই বা চাইবে যে অশুদ্ধ ভোটার তালিকায় ভোট হোক। অতএব শুদ্ধ ভোটার তালিকার জন্যই এসআইআর তৈরি করা হচ্ছিল। সেইটা কতটা করা গেল? তাতে কি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বাংলাদেশি সেগুলো পাওয়া গেল? না অনেক কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরে নিয়ে এমন একটা প্রক্রিয়া তৈরি করা হলো যাতে, যেটা আপনি বলছেন, যে এটা গোলক ধাঁধার মধ্যে মানুষকে পড়তে হলো? সঞ্জয় বাবু। কেউ কি ধরা পড়লো কিনা তো ইলেকশন কমিশনই তো বলবে। ইলেকশন কমিশন কটা রোহিঙ্গা ধরাতে পেরেছে, কটা অনুপ্রবেশকারী ধরাতে পেরেছে? পশ্চিমবঙ্গে গত 10 বছরে অনুপ্রবেশকারীর সংখ্যা 9,000 সামথিং, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য। মানে মানে যারা অ্যাটেম্প টু ইনফিলট্রেট, মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের কোট আন কোট আমি বলছি, অমিত শাহ মন্ত্রক বলছে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা হয়েছে 9,300 সামথিং, 9,300 সামথিং। তাহলে ভারতবর্ষ আমাদের প্রায় 7.5 কোটি আমাদের ভোটার, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে, এ তো সেই নোট বাতিলের মতন অবস্থা। 12.5 লক্ষ বোধহয় শেষ পর্যন্ত হিসেব পাওয়া যায়নি কালো টাকার। 12.5 লক্ষ মাত্র, কোটিও না। হ্যাঁ, কিন্তু দেখা দেখা তার জন্য লাইনে দাঁড়িয়ে 160 জন মারা গেছিল। এখানে এসআইআর করতে গিয়ে তো বোধহয় 160 জন মানুষ আত্মহত্যা কিংবা হ্যাঁ, ভয়ে বা শতাধিক আতঙ্কে মারা গেছে। শতাধিক 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 মানুষের মানুষ কি। মারা গেল। হুম। একে টুকলো কি রাজত্ব? এটাকে শুদ্ধ করবার জন্য ব্যবস্থাটাকে অশুদ্ধ করে তোলা? এ কি অনুপ্রবেশ খুঁজতে গিয়ে দেশের নাগরিককে নিজে অভিমে পরবাসী করে তোলা? এ কি রাজত্ব করতে গিয়ে নৈরাজ্য সৃষ্টি করা? এটা কি কিছু একটা ভালো কিছু করতে যাওয়ার নাম করে অভালো করাটাকে আমাদের গ্রহণ করে নিতে হবে? মানুষ আজকে গণতন্ত্রের সংবিধানে ভোট দিতে পারছে না, এবং তারপরে সংবিধান যিনি যারা পালন করছেন, মিনিস্টাররা, অর্থাৎ সংবিধান অনুযায়ী দেশ চালাবেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আগেই ঘোষণা করে দিচ্ছেন, মানে রায় হবার আগেই শাস্তি ঘোষণা হয়ে যাচ্ছে যে আমরা খুঁজবো, আমরা দেখব, এবং আমরা তাদেরকে পাঠিয়ে দেবো বাংলাদেশে। উনি বলেছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, মানে খুঁজে নাও, ডিলিট করে নাও নামগুলো, আর তাদেরকে ডিপোর্ট করে দাও, মানে বের করে দাও দেশ থেকে। তাহলে এই 27 লক্ষ মানুষকে কোথায় দেশে বেশ করবে? এটা তো এক ধরনের দেশবাসীকেই ভুল বোঝানো। কোনো দেশকে কোথাও একটা লোকও পাঠাতে গেলে সে দেশের সঙ্গে প্রত্যাবর্তনের চুক্তি রাখতে হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে তো এই 10 বছর তারা ক্ষমতায় আছে, 2014 থেকে 2026, 12 বছর, অন্তত 12বার শীর্ষ পর্যায়ে মিটিং হয়েছে, 2-4বার তো প্রধানমন্ত্রীরাও এদিক ওদিক গিয়েছেন। একবারের জন্যও কি এই পাঠিয়ে দেওয়ার ব্যাপারে কোনো চুক্তি করেছে? না ভারত সরকার চেয়েছিল জানতে, বা একটা চিঠিও পাঠিয়েছিল যে আমরা কোনো মানুষকে পাঠিয়ে দেবো ধরা পড়লে? ভারত সরকার একবারের জন্য বাংলাদেশ সরকারকে বলেছে যে আমরা ধরা পড়লে পাঠিয়ে দেবো কিন্তু? আর বাংলাদেশকে 2-3 বার বলতে গেছিল হাই কমিশনের মারফত, তাদের দূত বাংলাদেশ পরিষ্কার বলেছে একটা লোক নেব না। তখন তার কি উত্তর ছিল? এই অমিত শাহ মন্তব্য বলেছে, কোনো কথা নীরবে ছিল। তাহলে এই আওয়াজ তোলাটা কেবলমাত্র ভোটের সামনে, ভোটের আগে, ভোটের আগে একটা অনুপ্রবেশকারী একটা ইস্যু বাংলাদেশের মানুষকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ডাইভার্সন, বাঙালিকে বাঙালির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। একজন বাঙালি আরেকজন বাঙালিকে ভাবছে সে অনুপ্রবেশকারী, এবং বাঙালিকে ভারতবর্ষময় তার টোটাল স্ট্রাকচারের মধ্যে একটা, আমি যদি এখন একটা রাস্তায় গিয়ে দাঁড়াই, একটা ভিন দেশে, আমি বাংলা ভালো বলতে পারি কিন্তু আমি হিন্দি বলতে পারি না, তার মানে আমি বাংলাদেশি। কারণ আমি যে বাঙালি হিন্দি বলতে বলে না সে বাংলাদেশি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। বাংলা কথা বললে বাংলাদেশি, মানে ভিন রাজ্যে গেলে তাই হবে। উত্তরপ্রদেশে গিয়ে আমি যদি রাজস্থানে গিয়ে কথা বলতে না পারি হিন্দিতে, লোকে বলে বাংলাদেশি, বলে দিতে পারে। তার কারণ একটা এরকম ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে। এইভাবে বাঙালির বিরুদ্ধে বাঙালিকে দাঁড় করানো, বাঙালিকে হেন্নাত করা, অপমান করা, এবং বাঙালির অস্তিত্বকে বিপন্ন করে দেওয়ার জন্য। আর একটা লাস্ট কথা আমি আপনাকে বলবো, আজকের ঘটনা, সেটা হচ্ছে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে যখন যখন যাদের অধিকার তারা ভোট দিতে পারছে না, দেখছেন 27 লক্ষ মানুষের বিচার হচ্ছে না,
তারা ভোট দিতে পারবে কি পারবে না সংশয়। কিন্তু ফর্ম 6 এর নাম করে 5,60,000 মানুষের নাম উঠে গেল কি করে রাতারাতি? 27 লক্ষ মানুষের বিচার হলো না 13 দিনে, আর 5,60,000 মানুষের ভোট পাওয়ার অধিকার চলে গেল, নামও উঠে গেল, তাদের নাম বুথে বুথে পৌঁছে যাচ্ছে কদিনের মধ্যে, মাত্র 3 দিনের মধ্যে। ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, তার স্ট্যাটাস কি? নতুন ভোটার যারা নাম তুলবে ফর্ম 6-এ, আর যাদের নাম পরিবর্তন হবে টাইটেল যাবে নাম 8-এ, সব উঠে গেল। ফর্ম 7-এ আমি আপত্তি করলে আপনার নাম কাটা যাবে, সেটাও হয়ে গেল। সেখানেও 10,000-এর মধ্যে, সরি 25,000-এর মধ্যে নাম কেটে দেওয়া হলো, সব হলো। শুধু যাদের অধিকার আছে, যাদের অধিকার আছে, যারা গতবার 2002-এর হিসেব মতন ভোটার তালিকার নাম আছে, যারা ভোট দিয়ে চলেছে প্রত্যেকবার, তাদের পাসপোর্টও আছে, তাদের 13টা ডকুমেন্টই আছে, তাদের ভোটার কার্ড আছে। শুধু না, এর মধ্যে ভারত সরকারের সরকারের সেনাবাহিনীতে চাকরি করা, ভারত সরকারের আমলা হিসেবে কাজ করা, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা বিদেশে, সোনাজয়ী অ্যাথলেট, তার থেকে শুরু করে অধ্যাপক, প্রিন্সিপাল, ডাক্তার, মালদা হসপিটালের ডাক্তার, সবাই আছেন। এদের সবার পাসপোর্ট আছে, এদের সবার ভেরিফিকেশন করে, সেন্ট্রাল ভেরিফিকেশন করে চাকরি হয়েছে। তাহলে কি করে এদেরকে বাতিল করা হয়? সবাই কি বাংলাদেশ থেকে এসে গেছে? যখন রাষ্ট্র কোনো কথা বলবে তার কোনো প্রমাণ দিতে হয় না, কাউকে বাংলাদেশি অভিযোগ করার জন্য, তাহলে একটা মানুষ আমাকে বলে দিচ্ছেন আপনি বিনা প্রমাণে যে আমি ভোট দিতে পারবো না, অথচ আমি প্রমাণ দিচ্ছি আমি ভোট দিয়েছি, আমার 14 পুরুষ ভোট দাঁড়িয়ে ছিল, সে প্রমাণ আপনি মানছেন না, এবং মানবার জন্য আপনার কান পাতার সময়ও নেই। আপনি দরজা বন্ধ করে রেখে দিয়েছেন শীর্ষ আদালতের রায় দেওয়ার পরও। এটাকে কি বলে? মানুষ বলবে তার অধিকার দিয়ে ব্যালট বক্সে। এবার আপনাকে এই প্রসঙ্গেই যদি আমি প্রশ্ন করি যে এর ব্যালট বক্সে কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? বাঙালি সচেতন, কিন্তু বাঙালির কাছে আমার একটা বক্তব্য, এই বিষয়টিকে দলমত নির্বিশেষে, দলের বিচারের ঊর্ধ্বে উঠে আপনারা ভাববেন যদি, তাহলে বাঙালির স্বার্থ রক্ষা এগিয়ে আসতে পারবে। কিন্তু বাঙালির ইতিহাস খুব দুর্বল। যখন ক্লাইভ এসেছিল তখন তাকে নিয়ে উৎসব করবার জন্য, দুর্গাপুজো করবার জন্য অনেক লোক নেমে পড়েছিল, তাকে ফাইন্যান্স করবার জন্য জগৎ শেঠরা এগিয়ে এসেছিল। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে বাংলার বিপন্নতার সময় যা বিপন্ন করে যে শক্তি, তার পাশে অনেক বাঙালি দাঁড়িয়ে যায়। আজকে এটা বুঝতে হবে, এটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল বা বিজেপি ইস্যু হওয়ার কথা নয়, যদি সেই প্রত্যেকটা দল বাঙালির ভালো চায়। অবশ্যই আমরা বাঙালি চাই, যারা অনুপ্রবেশকারী তারা এখানে থাকবে না, একেবারে স্পষ্ট কথা। কেউ বলবে না তাদের পক্ষে, কিন্তু তারা কজন? আমি 6জনকে কথা বলতে গেলে সে বলে ঠকবাজতে গাঁ উজাড়। আমার এখানে গ্রামে হয়তো একজন ঠগ আছে, আর সেটাকে খুঁজতে গিয়ে গোটা গ্রামটাকেই আমি উজাড় করে বের করে দিলাম। ব্যাপারটা তাই ঘটছে না? এখানে 27 লক্ষ লোক ভোট দিতে পারবে না? তারা কেউ বিজেপিকেও দিতে পারতো, কেউ কংগ্রেসকেও দিতে পারতো, কেউ সিপিএম কে দিতে পারতো, এটা আমার বিচার্য বিষয় না। আর আরো খুব খারাপ লাগে এই বিচারটা করতে, যে তাদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান আর কত পার্সেন্ট হিন্দু। কেন এই বিচারটা করতে যাব? সে আমার দেশের মানুষ, সে আমার বাংলার মানুষ। কিন্তু এই অভিযোগ আছে বিচারগুলো যে না করে মিডিয়াতে কিন্তু কত অভিযোগ পার্সেন্ট, আছে 67% হিন্দু আর 33% মুসলমানের নাম কাটা গেছে। এই বিচার করলেই বিচারটা এসে যাচ্ছে ভোট ব্যাংক কেন্দ্রিক, অর্থাৎ এই হিসেবে ভোট হবে, এই হিসেবে তোষণ হবে, এই হিসেবে সাম্প্রদায়িকতা হবে, এই হিসেবে দাঙ্গার ছুটছুটি হবে। আমরাই আমাদের বিরুদ্ধে এই কাজগুলো করি। আমাদের কিন্তু বিবেচনা করা উচিত খোলা মনে। আমরা একজন মানুষের ভোটাধিকার বিপন্ন হলেও কথা বলবো, অধিকারের স্বার্থে, মৌলিক অধিকারের স্বার্থে, দলীয় রাজনীতি করার জন্য না। এবং এই ভেবে যদি আমি বাঙালি ভোট আপনাকে দেয় অনেকগুলো প্রশ্ন তাহলে করার উত্তর চেষ্টা করছি সঞ্জয় বাবু, আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করার চেষ্টা করছি, আপনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, আমি হ্যাঁ বলুন। আপনাকে আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে কাকতালীয় ভাবে হোক বা যে কোনো কারণেই হোক বা পরিকল্পিত ভাবে হোক, একটি বিশেষ সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়ের নামই বেশি বাদ গেছে এই বিচারাধীন
তালিকার মধ্যে থেকে। তো সেইখানেই অভিযোগটা তো সেইখানেই ওঠে যে এটা কি বিশেষ বিশেষ ক্ষেত্রেই এটা প্রয়োগ করা হয়েছে। এবং আরো বেশি খুব যদি খুব এটাকে যদি আমরা একদম মাইক্রো লেভেলে গিয়ে বিবেচনা করি, তাতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এবং অনেক তদন্তকারী সাংবাদিক সংগঠনও প্রমাণ করে দেখিয়েছে, যেখানে যেখানে বিজেপি খুব অল্প মার্জিনে জিতেছে বা হেরেছে, বিশেষ করে সেই সমস্ত জায়গায় এই এই প্রক্রিয়াতে বেশি মানুষের নাম বাদ গেছে। এটা একদম তদন্ত করে প্রকাশিত হয়েছে যে খুব যেখানে যেখানে বিজেপিকে জেতানোর দরকার হওয়ার জন্য এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বাদ দেওয়া হয়েছে। এটা কি আপনার সত্যি বলে মনে হয় এই অভিযোগকে? অসত্য বলে মনে হয় না। সত্যি বলে মনে করতে গেলে আরেকটু ভোটের অ্যানালিসিসে গিয়ে দেখতে হবে কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ আমরা দেখলাম প্রথমে যখন যখন ঝাড়াই বাছাই হলো ৫৯ লোকের নাম বাদ গেল, তখন কিন্তু এই সমস্যাগুলো আসেনি। লজিক্যাল ডিসক্রিপেন্সির মতন করে একটা স্পেশাল ধারা এখানে চালু করলো, যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে করা হয়নি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সন্দেহজনক। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির পর যখন রেজাল্ট বেরোলো, দেখা গেল আপনার কথাটি হুবহু অক্ষরে অক্ষরে ঠিক। কি? ঠিক যেখানে যেখানে পশ্চিমবঙ্গের যে যে এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে সংখ্যালঘু মানুষের ৭০% ৮০% বাস, মানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মানুষ, সেখানেই কিন্তু ক্রোপটা বেশি পড়েছে। বেশি পড়ে না, প্রায় সবাই। এবং এক ধারসে এক একটা গ্রাম ধরে ১০০ একটা বুথে ১০০ ১৫০ ২০০ ৩০০ ভোটার, পুরো সকলেরই নাম নেই। ইভেন বিএলআর এর নামও নেই, বিএলআর এর পরিবারের নামও নেই। বসিরহাট বসিরহাটে সার্কেল 2 তে এই ঘটনা ঘটেছে, যেখানে মোটামুটি কালিয়াচকে খুব গোলমাল হয়েছিল, সেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে গ্রাম টু গ্রাম পুরো নিশ্চিহ্ন করে দেওয়ার মতন করে ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। আর এরকম ভাবে তো প্রচুর জায়গায় হয়েছে, যেখানে বাবার নাম আছে তো মেয়ের নাম নেই, ছেলের নাম আছে তো ভাইয়ের নাম নেই, বা সকলের নাম আছে তো একজনের নাম নেই। আর এই যে নাম না নেওয়ার পেছনে যে ডেমোগ্রাফি, তার সঙ্গে গতবারের ভোটের অ্যানালিসিস আপনি যদি মেলান, তাহলে দুটো কাজই, দুটো তথ্যই প্রমাণিত হচ্ছে। ডেমোগ্রাফিক্যালি যেখানে মুসলমান বেশি, সংখ্যালঘু শ্রেণী বেশি, সেখানে এই আক্রমণ বেশি। এটাকে আমি আক্রমণ হিসেবেই ভাবছি, ধরে নিচ্ছি তাদের এইভাবে ডিলিশন করা হচ্ছে। এটা তো সংশোধন হচ্ছে না, এটাকে যে বিয়োজন করা হচ্ছে। এসআইআর জীবনে যদি একটা সুনির্দিষ্টভাবে সংশোধনের প্রক্রিয়া হয়, তাহলে এটা সম্পূর্ণ এসআইআর বিরোধী একটা কাজ হচ্ছে, যাকে এসআইআর এর নামে হচ্ছে। এসআইআর এর নামে হচ্ছে নাগরিককে হকের অধিকার কেড়ে নিয়ে, তার ভোটাধিকার কেড়ে নিয়ে, তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তাকে বিয়োগ করে দেওয়া, দেশের নাগরিকত্বকে নিয়ে প্রশ্ন তোলা। এবং সেটা কোথায় হয়েছে বেশি? যেখানে গতবার খুব অল্প মার্জিনে বিজেপি হেরে গেছিল তৃণমূলের কাছে। সেই সমস্ত গতবার অন্তত ৬০টা আসনে ৬০ থেকে ৬৫টা আসনে খুব অল্প মার্জিনে গত লোকসভার ভোটে একটা ডিফারেন্স রয়েছে। এবং ঠিক অদ্ভুতভাবে এবারের লজিক্যাল ডিসক্রিপেন্সির রিপোর্ট যদি আপনি অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন ওই ৬৫টা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনেই এই ভোটার তালিকা বেশি সংখ্যালঘুদের এবং কেটে বাদ দেওয়া হয়েছে। এবং এই বনগাঁ, ঠাকুরনগর, অশোকনগর, বাগদা এই অঞ্চলে যে মতুয়াদের যেখানে বাস, সেখানেও কিন্তু একইভাবে হিন্দুদের 65-70% বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? কারণ দেখা গেছে অনেকেই, ওদের ধারণা হচ্ছে যে এরা হয়তো তৃণমূলকে ভোট দিয়ে দেখতে পারে। এই ওদের আমাদের এই বাইনারিটা তৈরি করে দিয়েছে কিন্তু আজকে নির্বাচন কমিশন। ধন্যবাদ সঞ্জয় বাবু, আপনি আজকে আমাদের একটা চমৎকার আলোচনা উপহার দিলেন। আমার মনে হয় আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের নতুন চিন্তার খোরাক, যদিও
এটা আমরা বারবারই বলছি যে এটাতে এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এই একদম শিওরে ভোট, আমি যেটা প্রথমে বললাম, যে এসেও যে কোনো সমাধান, যে কিছু হওয়ার কোনো যে আশা, তা এখনো আমরা দেখতে পাচ্ছি না। যদিও আমরা জানি না যে এর মধ্যে সুপ্রিম কোর্ট আবার নতুন কোনো নির্দেশ দেবে কিনা। তার জন্য আমরা আশা হয়তো রাখবো যে সুপ্রিম কোর্টের কাছে, যে হয়তো তারা কোনো ন্যায্য ভোটার, যেটা প্রথম থেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে কোনো ন্যায্য ভোটারকেই ভোট দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু সেটা কি বাস্তবে কতটা হলো না হলো, সেটা আমরা আর কয়েক ঘন্টার মধ্যেই, যখন আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন, তার কিছু ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাবো, অন্তত প্রথম দফার ভোটের ক্ষেত্রে। আপনাদের আপনারা যে গুরুত্বপূর্ণ সময় আপনাদের দিয়ে আপনারা এই যে অনুষ্ঠানটা দেখলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। সঞ্জয় বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং সেই সঙ্গে একটা আবেদন আপনাদের কাছে, যে আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা আরো বেশি এই ধরনের কাজ করার শক্তি এবং উৎসাহ পাবো। সবাইকে অনেক অনেক নমস্কার। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।